আজকে আমরা অধিবৃত্তের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা অতি সংক্ষিপ্ত শেষ করে নিয়েছো, এমনকি সংক্ষিপ্ত একের যে অঙ্কগুলো রয়েছে মানে অধিবৃত্তের অক্ষ, শীর্ষবিন্দু, এইগুলো তোমরা নিশ্চয়ই আগের অঙ্কের মতো করেই বার করতে পেরে যাবে। তো এখন আমি সংক্ষিপ্ত 2 থেকে অঙ্কগুলো কিভাবে করতে হবে একটু পথ নির্দেশ দিচ্ছি। দেখো, সংক্ষিপ্ত 2-এর 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে, একটা অধিবৃত্তের শীর্ষবিন্দু 2, -3, অক্ষ x অক্ষের সমান্তরাল, নাভিলম্বের দৈর্ঘ্য 12 একক, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে অধিবৃত্তের সমীকরণ বার করতে গিয়ে যে শীর্ষটা কোথায়, শূন্যতে না আলফা বিটাতে। তো এখানে দেখতেই পাচ্ছি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2, -3, তার মানে আলফা কমা বিটাতে। যখনই শীর্ষবিন্দু আলফা কমা বিটাতে চলে যাবি তখনই দেখতে হবে অক্ষটা কোথায় রয়েছে। নিশ্চয়ই তখন অক্ষটা হয় এক্স অক্ষের সমান্তরাল হবে, না হয় ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তো এটা দেখো বলেছে অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা ওই কথা দুটো দিয়ে অঙ্কটা করতে পারবো। দেখো শীর্ষ হচ্ছে -2, 3 বিন্দু, 2, -3 বিন্দুতে। আর একটা কথা হচ্ছে অক্ষ, এটা সবসময় তোমাকে জানতেই হবে। অক্ষ মানে অধিবৃত্তের অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, অধিবৃত্তের অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল। তো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই দুটোকে পেলে আমরা কিন্তু অধিবৃত্তের সমীকরণ সম্বন্ধে একটা ধারণা আমরা করে নিতে পারবো। কারণ এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা জানি y minus beta whole square equal to 4a into x minus alpha, এই টাইপের সমীকরণ হবে, ঠিক এই আকারের। ঠিক আছে, ওখান থেকে আমাদের আলফা বিটা তো সরাসরি বলে দিয়েছে, আর আননোন থাকছে আমাদের এটা। তো এটাকেও দেখো একটু ঘুরপথে হলেও বলে দিয়েছি। কি বলে দিয়েছে? নাভিলম্বের দৈর্ঘ্য। বলেছিলাম সমীকরণ যাই হোক না কেন নাভিলম্বের দৈর্ঘ্য কিন্তু পাল্টায় না, ওটা সবসময় আমাদের 4a হয়। তাহলে এই ক্ষেত্রে শীর্ষ যেহেতু 2, -3 বলে দিয়েছি, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্যটাও বলে দিয়েছি। নাভিলম্বের দৈর্ঘ্য এটা সবসময় 4a হয়। এটা সমান বলে দিয়েছে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 একক। তার মানে a সমান আমরা পাচ্ছি 3। তাহলে a যদি আমাদের 3 হয়ে যায় তাহলে আমরা সমীকরণটা লিখতেও পারবো। তাহলে সমীকরণ হবে, সরাসরি লিখে দেবে তাহলেই হবে, y মাইনাস বিটা, বিটা বলতে এখানে 3 আছে, -3 আছে, তাহলে y প্লাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 3 ইনটু x মাইনাস 2 এর হোল স্কয়ার। এই আকারটাও রাখতে পারো, অথবা এইটাকে হোল স্কয়ার ভেঙে দিয়ে একটু সরল করে দিয়েও রাখতে পারো। y প্লাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 12 ইনটু x, সরি স্কয়ার, এদিকে স্কয়ার হয় না, x মাইনাস 2। তো এটা রাখতে পারো, অথবা এই হোল স্কয়ারটা ভেঙে দিয়ে সব একদিকে নিয়ে এসেও অঙ্কটা শেষ করতে পারো। ঠিক আছে, তারপরে দেখো 2-এরটা, 2-এর 2 শীর্ষ দেওয়া আছে। 2-এর 2 নম্বরটা একবার দেখে নাও। শীর্ষ দেওয়া আছে মানে আলফা বিটা বলে দিল, তাহলে এখানেও শীর্ষ হচ্ছে, তফাৎটা দেখো কি করলো, একই অঙ্ক দিল। শীর্ষটা হচ্ছে 1,2 বিন্দুতে শীর্ষ, আর বলে দিয়েছে আরেকটা হচ্ছে নাভি বলে দিয়েছে। দেখো আমাদের কি কি দরকার, আলফা দরকার, বিটা দরকার, এ দরকার। কি কি প্রয়োজন সবসময় যে কোনো অঙ্কতে আমাদের আননোন নাম্বার কোনগুলো, এক্স ওয়াই তো ইকুয়েশনের মধ্যে থাকবেই। তাহলে আননোন হচ্ছে এখানে আলফা, বিটা আর এ, তাই না? তো শীর্ষ যেহেতু আলফা বিটাতে আছে, সঙ্গে সঙ্গে আমরা বুঝে ফেলবো এটা এই আকারের সমীকরণ হবে। কিন্তু এই আকারটা হবে না এক্স মাইনাস আলফার হোল স্কয়ার হবে, সেইটা কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে সমীকরণের প্রদত্ত অংশগুলো থেকে। দেখো এখানে কিন্তু বলে দিল না কোন অক্ষের সমান্তরাল, কিছুই বলে দিল না। তো এখানে আমরা নাভিটাও বলে দিয়েছি অবশ্য -1,2। তো এখান থেকে আমরা কি করে বুঝবো? আমরা যদি এটা বারবার বলেছি তোমাদের যে এটা স্থানাঙ্ক জ্যামিতি, সবসময় একটা স্থানাঙ্ক একে অঙ্কটা বুঝতে। তাহলে আমরা যদি এই বিন্দু দুটোকে একটু অক্ষের উপর বসিয়ে দেখি তাহলে কি দেখতে পাবো? 1,2 বিন্দুটা আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে,
আর -1,2 -1,2 আসবে সেকেন্ড কোয়ার্টার। তাহলে এই যে এটা অক্ষ হবে, দেখো নাভি আর শীর্ষ, শীর্ষ আর নাভি অক্ষের উপরে থাকে, তাহলে এইটা হচ্ছে আমাদের শীর্ষ আর এইটা হচ্ছে নাভি। তাহলে এইটা যদি শীর্ষ, এটা যদি নাভি হয়, তাহলে কিন্তু অধিবৃত্তটাকে আমরা এখানে পেয়ে যাচ্ছি ঠিক এইরকম একটা অধিবৃত্ত, তাই না? তাহলে এই ছবিটার উপর কিন্তু যথেষ্ট আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ ছবিটাই কিন্তু আমাদের বলে দেবে যে সমীকরণটা কি হবে। তো আমরা এটা জানি যে এই আকারের অধিবৃত্ত মানে এটা y স্কয়ার ইকুয়াল টু -4ax আকারের অধিবৃত্ত হয়, তাই না? তাহলে এই যে মাইনাসটার কথা কিন্তু স্মরণ করে দেবে আমাদের ছবি। তাহলে আমরা কি কি দরকার বললাম, এটা আলফা বিটা তো দেওয়াই আছে, আর এটা দরকার। তাহলে এখানে এটা কোথায় পাবো, আমরা কিভাবে পাবো এটা? এই যে শীর্ষ থেকে নাভি, প্রথমেই বলেছি শীর্ষ থেকে নাভির দূরত্বটাই সবসময় হয় a। তাহলে এই ডিসটেন্সটা আমরা যদি বের করে নিই, তাহলে শীর্ষ থেকে নাভির দূরত্বটাই হবে a। তাহলে শীর্ষ থেকে নাভির দূরত্ব a। তাহলে এটা কত হবে এখানে? এটা হবে, এমনি বুঝতে পারছি আমরা, এই দিকটা তো যাচ্ছে 1, এটা 1 এটা 1, তার মানে নাভির দৈর্ঘ্য 2, বা আমরা ডিসটেন্স ফর্মুলা থেকেও বের করতে পারবো নাভির দৈর্ঘ্যটা হবে, মানে নাভির দৈর্ঘ্যটা হবে 2। ডিসটেন্স ফর্মুলা থেকেও বের করতে পারি, বা ছবি থেকেও আমরা পেয়ে যাচ্ছি এই দিকটা 1 এই দিকটা 1, তার মানে 1 + 1 মানে 2। ঠিক আছে, তাহলে a পেয়ে গেলাম, আলফা বিটা পেয়ে গেলাম, আর সমীকরণটা জেনে গেলাম যে y স্কয়ার ইকুয়াল টু মাইনাস, মানে মাইনাসটা হবে, এটা কিন্তু ছবি থেকে আমরা বুঝতে পারছি। তার মানে y মাইনাস বিটা, বিটা মানে এখানে 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 * 2 * x - 1, এটা হবে আমাদের সমীকরণ। একটু হোল স্কয়ারটা ভেঙে দিয়ে গুছিয়ে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 4এরটা। তো 4এরটা কি বলেছে পড়ে নাও আগে। একটা অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এখানেও কিন্তু আলফা বিটা রয়েছে। তাহলে একটা অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক বলেছে -2,3, তার মানে আলফা বিটাটা বলে দিল। তো নিয়ামকের সমীকরণটা বলে দিল x + 7 = 0, তার মানে x = -7। তো এই দুটো থেকে আমরা, আমাদের কি কি প্রয়োজন, আমাদের শীর্ষ তো দেওয়াই রয়েছে, আর একটা দরকার কোন অক্ষের সমান্তরাল, সেটা আমরা ছবি দেখে বুঝতে পারি। তো এখানেও আমরা যদি ছবিটা একটু আঁকার চেষ্টা করি, তাহলে কি দেখতে পাবো, শীর্ষ হচ্ছে -2,3, তাহলে -2,3, তাহলে শীর্ষ যদি এখানে নিই, আর নিয়ামকের সমীকরণ হচ্ছে x = -7, তাহলে x = -7 মানে এই দিকে আসবে, x = -7 এখানে কোথাও হবে, x = -7, তাহলে এখানে নিয়ামক রয়েছে, এখানে রয়েছে শীর্ষ, তাহলে অধিবৃত্তের নিয়ামক যেদিকে আছে শীর্ষ নিশ্চয়ই এইরকম ভাবে অধিবৃত্তটা হবে, তাই না? তো ছবিটা আগে আঁকবে, ছবিটা আঁকলে সেখান থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখানে যদি নিয়ামক এইদিকে না আসে এইদিকে হয়ে যেত, তাহলে ছবিটা কিন্তু এইদিকে হয়ে যেত, তখন মাইনাস আসতো। এটা হচ্ছে এই আকার, মানে হচ্ছে এটা যেহেতু x, এটাও বুঝতে পারছি, এটা অক্ষটা হবে x অক্ষের সমান্তরাল। তাহলে নিয়ামক যেহেতু x - 7, এখান থেকে লিখতে পারবো অতএব অক্ষ মানে অধিবৃত্তের অক্ষ, এটাও লিখতে পারবো অধিবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল হলে আমরা সমীকরণ জানি y - β² = 4a * x - আলফা, এই আকারের হবে। এখন এটা আমরা কোথা থেকে পাবো, দেখো বলেছিলাম শীর্ষ থেকে নাভির দূরত্বটা a হয়, তাই না? তো এটাও তো আমরা জানি শীর্ষ থেকে নাভির দূরত্ব যত হয়, আর শীর্ষ থেকে নিয়ামকের দূরত্বটাও তো সেই a, তাহলে এই শীর্ষ থেকে এই নিয়ামকের দূরত্বটা যত হবে সেটাই a। তাহলে এখানে শীর্ষটার স্থানাঙ্ক হচ্ছে -2,3, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের -2, তাই না? আর এটা হচ্ছে তো -7, তাহলে এই ডিসটেন্সটা কত হবে, এই ডিসটেন্সটা হবে, তার মানে শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব, শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব, আমরা বিন্দু থেকে সরলরেখার দূরত্ব এই ফর্মুলা ব্যবহার করতে পারি, এটা তো একটা সরলরেখা,
তাহলে এই বিন্দুটাকে এই সরলরেখার উপর বসিয়ে বিন্দু থেকে সরলরেখার দূরত্বের সূত্র থেকেও বার করতে পারি, বা ছবি থেকেও আমরা এটা বুঝতে পারছি এই ডিসটেন্সটা হচ্ছে 2 আর এই গোটা ডিসটেন্সটা হচ্ছে 7, তাহলে এটা 2 এই গোটাটা 7, তার মানে এখান থেকে এটা দৈর্ঘ্য হবে 5, কারণ দূরত্বতে যেহেতু দৈর্ঘ্যতে মাইনাস হবে না, তাহলে শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব হবে 5 একক, মানে এটা হবে এখানে 5, সেইভাবে নিতে পারি। অথবা আমরা সমীকরণ, মনে আছে সরল রেখা, এটা একটা সরল রেখার সমীকরণ, তাহলে বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, বিন্দুটাকে সরলরেখার উপর বসালে -2টা বসছে x এর উপরে, কিন্তু 3 বসানোর কোনো জায়গা নেই, সেজন্য বসাবেও না, তাহলে -2 + 7 এর মড বাই √x এর সহগ আছে 1, শুধু y কোনো কিছু নেই, তাহলে আমরা দৈর্ঘ্যটা পাচ্ছি 5, এখান থেকেও বের করতে পারি, তাহলে ছবি থেকেও আমরা সরাসরি লিখে দিতে পারি, আবার এখান থেকে দূরত্বের ফর্মুলা থেকেও বার করতে পারছি a সমান হচ্ছে 5, তাহলে a পেয়ে গেলাম, আলফা পেয়ে গেছি, বিটা পেয়ে গেছি, সমীকরণের আকার জেনে গেছি, নিশ্চয়ই সমীকরণ লিখতে পারবো, ঠিক আছে, লিখে নেবে নিজে। তারপরেরটা দেখো 4 এর 2 এরটা একই রকম ভাবেই করতে পারবো, এটা y + 5 দেওয়া আছে, মানে y অক্ষের সমান্তরাল হবে। তারপরে দেখো 5 নম্বরে, তো 5 নম্বরে যে অঙ্কটা রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এতক্ষণ থেকে আমরা যে আকারগুলোর সম্বন্ধে পরিচিত হয়েছি, মানে হয় আমরা সবসময় দেখেছি x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল, বা অক্ষটা x অক্ষের উপর বা y অক্ষের উপর অবস্থিত, কিন্তু 5 নম্বরে এসে আমরা দেখতে পাচ্ছি এমন একটা অধিবৃত্ত যেটা না x অক্ষের উপরে আছে, না y অক্ষের উপরে আছে, না x অক্ষের সমান্তরাল, না y অক্ষের সমান্তরাল। তো কি করে বুঝলাম, তো বুঝলাম আমরা এখান থেকে বুঝতে পারবো, যদি নিয়ামকের সমীকরণ কোনো অক্ষের সমান্তরাল না হয়, তাহলে অক্ষও কোনো অক্ষের সমান্তরাল হবে না। তো কি করে বুঝলাম নিয়ামক কোনো অক্ষের সমান্তরাল নয়? দেখো, নিয়ামকের সমীকরণে x ও আছে y ও আছে, তার মানে দুটো চলই নিয়ামকের সমীকরণের উপরে অবস্থিত, তাহলে দুটো চলই যদি থাকে তাহলে জানবে সেটা কোনো অক্ষের সমান্তরাল নয়। তাহলে নিয়ামক যদি কোনো অক্ষের সমান্তরাল না হয়, তাহলে অধিবৃত্তটার অক্ষও কোনো অক্ষের সমান্তরাল হবে না, ঠিক আছে। তাহলে এই রকম অঙ্কগুলো আমরা কিভাবে করব? তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অধিবৃত্ত হওয়ার শর্ত, মনে আছে অধিবৃত্ত হওয়ার শর্ত হচ্ছে PS/PM হচ্ছে 1, বা PS = PM, এটাকে E বলা হয়, এই অনুপাতটাকে বলা হয় উৎকেন্দ্রতা। PS আর PM, PS PM কি জিনিস? একটা অধিবৃত্ত, এটা নিয়ামক, এটা অধিবৃত্তের উপরে যে কোনো বিন্দু P, এটা হচ্ছে নাভি, আর এই দূরত্ব বলেছিলাম অধিবৃত্তের সবসময় এই দূরত্বের সঙ্গে সমান হয়, তো এটাকে বলা হয় PM, এটাকে বলা হয় PS। এই PS আর PM এর অনুপাতকে বলা হয় E, মানে হচ্ছে উৎকেন্দ্রতা, ইসেন্ট্রিসিটি। তো এই E এর মান এখানে E এর মান হচ্ছে 1, তার মানে আমরা জানি এটা PS আর PM সমান হলে সেটা একটা অধিবৃত্ত হয়। তো এই ক্ষেত্রে আমাদের যখন নিয়ামক কোন অক্ষের সমান্তরাল হবে না, তখন আমাদের এই শর্ত থেকে অধিবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো এই শর্তটাকে কিভাবে কাজে লাগাবো? দেখো, এই শর্ত ব্যবহার করতে গেলে আমাদের কি দরকার? PS দরকার, PM দরকার, সমান আমরা 1 করে দেব। তাহলে এই ক্ষেত্রে নাভি তো আমরা জানি নাভি হচ্ছে S, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, নিয়ামকের সমীকরণটাকে আমরা এরকম লিখতে পারি x - y = 0। আমরা এখানে ধরে নেব অধিবৃত্তের উপরে যে কোনো বিন্দু, চলমান বিন্দু x, y, তাহলে ধরি গতিশীল একটি বিন্দু হচ্ছে বিন্দু P। ছবিটা এঁকে দিলে তবে তুমি নামটা দিতে পারবে। তাহলে এরকম ভাবে এঁকে দিতে পারো, যেহেতু এটা কোনো অক্ষের সমান্তরাল হচ্ছে না, সেজন্য ছবিটা একটু কোনো সমান্তরাল না করে একটু অন্য দিক করেও এইভাবে একটা ছবি এঁকে দিতে পারো। এটা P, এটা PS, এটা PM, একটু কাট করে ছবিটা এঁকে দিতে পারো, তাহলে বুঝিয়ে দেওয়া যে এটা কোনো অক্ষের সমান্তরাল নয়। তো সেক্ষেত্রে আমাদের কি দরকার পড়ছে, দেখো PS, তাহলে PS টা আমরা এখন বের করে নিচ্ছি, এটা S, এটা P, তাহলে PS সমান হচ্ছে √x - 4 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার, এটা PS হলো। আর PM, ভালো করে দেখো, P xy বিন্দু থেকে এইটা হচ্ছে x - y = 0 সরলরেখা,
তাহলে বিন্দু থেকে সরলরেখার দূরত্ব আমরা জানি, বিন্দু থেকে সরলরেখার দূরত্ব বের করতে হলে কি হতে হয়, বিন্দুটাকে সরলরেখার উপর বসাতে হয়। তাহলে x বসছে x এর জায়গায়, y বসছে y এর জায়গায়, গুণ নয় কিন্তু x কে সরিয়ে দিয়ে x নিজেই বসে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, x এর জায়গায় x বসে গেল, তাহলে x ই থাকলো, মাইনাস y এর জায়গায় y বসে গেল, তাহলে y ই থাকলো। এটার মড বাই রুট ওভার x এর সহগ আছে 1 স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে 1 স্কয়ার। তাহলে এটা হলো pm। তাহলে শর্তটা কি না, ps pm। তাহলে শর্তটা হচ্ছে p, আমরা এটাও লিখতে পারি ps স্কয়ার pm স্কয়ার, কারণ রুট রয়েছে তো সরল করে দেওয়ার জন্য আমাদের স্কয়ার তো করে দিতেই হবে, আমরা আগে থেকেও সেটা লিখতে পারি। pm মানে হচ্ছে এটা x y এর হোল স্কয়ার বাই 2। তাহলে এটাকে সরল করে আমরা পাচ্ছি 2 ইনটু x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এই সবগুলোকে একদিকে নিয়ে এসে একটু সরল করে যে সমীকরণটা হবে 2x স্কয়ার মাইনাস 16x প্লাস 32 প্লাস 2y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2xy প্লাস 2xy মাইনাস y স্কয়ার সমান 0। এটা যোগ বিয়োগ করে দিয়ে যে সমীকরণটা দাঁড়াবে সেটাই জানবে অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, পারবে নিশ্চয়ই শেষ করতে। তারপরে দেখো 5 এর 2, একদম 5 এর 1 এর যে প্রসেসটা বললাম সব সময় সেই প্রসেস, pm বের করতে হবে, ps বের করতে হবে, দিয়ে ps সমান pm বা ps স্কয়ার সমান pm স্কয়ার এটা করতে হবে। p যে কোনো একটা বিন্দু সব সময় xy ধরে নেবে। 5 এর 2, 6 এর 1, 6 এর 2, 7 পর্যন্ত ঠিক এইভাবে হয়ে যাবে 5 এরটা যেভাবে বললাম। ঠিক আছে, 8 এরটা দেখো গতিশীল বিন্দু p, এটা সঞ্চারপথের অঙ্ক, এর আগেও করেছো। আমরা p বিন্দুর একটা স্থানাঙ্ক বলে দিয়েছে ওরা, আমরা একটা স্থানাঙ্ক ধরে নেব p বিন্দু, 8 এর p বিন্দু স্থানাঙ্ক ধরে নেব x, y। তাহলে ধরে নেব আমরা গতিশীল বিন্দু যে কোনো অবস্থানে p হচ্ছে x, y। তাহলে যেহেতু p এর আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে x সমান হবে 2t স্কয়ার প্লাস 4 আর y সমান হবে 40 প্লাস 6। তো এখান থেকে t কে অপনয়ন করতে হবে, t কে অপনয়ন করে x আর y এর যে সমীকরণটা বের হবে সেটাই হবে সঞ্চারপথের সমীকরণ। তো t কে অপনয়ন করতে হলে কি করতে হবে, এই 2 নম্বর সমীকরণ থেকে t সমান কত হচ্ছে বের করবে, যেমন t সমান হবে y 6/4, এটা এখানে বসিয়ে দিলি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বরে t এর জায়গায় এটাকে বসিয়ে দিয়ে একটু সরল করে দিলেই সঞ্চারপথের সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, 9টাও তাই, এখানে এটা t যেমন একটা প্যারামিটার ছিল, t কে অপনয়ন করলাম, 9 এর অঙ্কটাতে থিটা হচ্ছে প্যারামিটার, থিটাটাকে অপনয়ন করে x আর y এর মধ্যে যে সম্পর্কটা বের হবে সেটাই হবে সঞ্চারপথের সমীকরণ। তো এখানে x y দাবাই আছে, তোমাকে ধরতে হবে না, শুধু থিটা অপনয়ন করতে হবে। তো সেটার জন্য 9টাতে কি করবে, 9টাতে দেখো, 9টাতে তুমি যেটা করবে প্রথমটা থেকে কোসেক স্কয়ার থিটা বের করে নেবে, আর দ্বিতীয়টা থেকে কট থিটা পাবে, ওখান থেকে কট স্কয়ার করে নেবে। যেহেতু আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, ওখানে বসিয়ে দিলেই থিটা অপনয়ন হয়ে যাবে। আর 10এরটা দেখো, 10এরটা বলেছে একটা অধিবৃত্ত y স্কয়ার 4x, অধিবৃত্তের নাভিলম্ব যে বৃত্তের ব্যাস, তাহলে y স্কয়ার 4x, এই অধিবৃত্তটা যদি আমরা আঁকি তাহলে কি দেখতে পাবো, y স্কয়ার 4ax, এটা x অক্ষ, এদিকে নিয়ামক আছে দরকার নেই এখানে, এটার নাভির উপরে লম্বকে বলা হয় নাভিলম্ব, যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো বৃত্তের সমীকরণ বের করতে হবে, কিন্তু লক্ষ্য করো বৃত্তের সমীকরণ চেয়েছে, আমরা জানি বৃত্তের সমীকরণ করতে গেলে আমাদের কি প্রয়োজন, বৃত্তের কেন্দ্র দরকার আর ব্যাসার্ধ দরকার। তো ভালো করে দেখো, এইটা নাভিলম্ব, তো নাভিলম্বটাকে যদি ব্যাস করা হয় তাহলে বৃত্তের কেন্দ্র হবে নাভিটা, আর ব্যাসার্ধ হবে এই 4, এটা হবে ব্যাস, তাহলে ব্যাসটা এখানে হচ্ছে 4a, তাহলে ব্যাসার্ধ তো আমরা পেয়েই যাচ্ছি, ব্যাসার্ধ হচ্ছে 2a, আর নাভির স্থানাঙ্কটা এখানে কেন্দ্র, তাহলে কেন্দ্রটা হবে a, 0। নিশ্চয়ই সমীকরণ লিখতে পারবে, মনে আছে সমীকরণ কেন্দ্র ব্যাসার্ধ থেকে, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার সমান হচ্ছে ব্যাসার্ধর স্কয়ার, এটাই হবে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্তই রইলো, তোমরা 10 পর্যন্ত অঙ্কগুলো করে নাও, পরেরগুলো পরের ভিডিও থেকে করবে।
ঠিক আছে।